রাজশাহীর কাদিরগঞ্জে ডক্টরস ইংলিশ কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় কোচিং সেন্টারের পরিচালক মোস্তাসেবুল আলম অনিন্দক এবং তার 2 সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে রাখে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, দেশীয় 6টি অস্ত্র, ট্রেজার গান, জিপিএস ডিভাইস এবং ওয়াকি টকি বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ 3টি মাদকদ্রব্য। একটি পুকুরে অস্ত্র খোঁজার জন্য ডুবুরির দল তল্লাশি চালায়। প্রসঙ্গত, এর আগেও অনিন্দ অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার কারাগারে ছিলেন। এছাড়া হলি আর্টিজান হামলার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহেদ, অভিযানের সর্বশেষ কি পরিস্থিতি আপনি জানেন? ধন্যবাদ বিপাশা। ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই যে অভিযানটি আছে সেটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং পুলিশের কাছে আসামি এবং যে উদ্ধারকৃত সরঞ্জামগুলি সেগুলি হস্তান্তর করা হয়েছে। যে ডক্টর ইংলিশ যে কোচিং সেন্টারটি সেটিতে অভিযান চালায় সেনাবাহিনী এবং তারা 3:30টার দিকে আনুষ্ঠানিকভাবে এই অপারেশনটির সমাপ্তি ঘোষণা করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো কর্মকর্তা ব্রিফ না করলেও তাদের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে যে রাজশাহীর এই দড়িখরবনা এলাকার যে ডক্টর ইংলিশ কোচিং সেন্টারটি আছে সেখানে তারা দীর্ঘ 1 মাসের গোয়েন্দা নজরদারির পরে আজকে ঠিক রাত 1:30 থেকে এই অভিযানটি শুরু করেছেন এবং সেখান থেকে এই যে ডক্টর ইংলিশ কোচিং সেন্টারটি এটি পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি শফিউল আলম লাটকু, তার ছেলে মোস্তাসেরুল আলম অনিন্দ, তিনি এটি পরিচালনা করেন। তাকে সহ তার আরও 2 সহযোগী, মোট 3 জনকে সেনাবাহিনী আটক করেছে এবং এখান থেকে বিপুল পরিমাণ যে বোমা তৈরির সরঞ্জাম, উন্নত মানের ওয়াকিটকি এবং কম্পিউটার সেট এগুলো উদ্ধার করেছে। এছাড়া 11টি নাইট্রোজেন কার্টিজ যেটি বিস্ফোরণ করা হয়েছে এখান থেকে এবং যেটি বলছেন তারা যে এই যে অনিন্দ যাকে আটক করা হয়েছে তিনি মূলত এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগেও তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি আবারও মুক্ত হন। বলা যায় যে ইতিমধ্যেই সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এখানকার যে অপারেশন কার্যক্রম সেটি সমাপ্ত ঘোষণা করেছেন। বাকি যে পুলিশের কাছে তাদের আসামি হস্তান্তর এবং উদ্ধারকৃত অস্ত্রগুলি সরঞ্জামগুলি দেওয়ার প্রক্রিয়া চলছে। বিপাশা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শাহেদ জানাচ্ছেন রাজশাহীর ডক্টরস ইংলিশ কোচিং সেন্টারের সেনাবাহিনী অভিযানের সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহে খুলেছে নতুন দিগন্ত। আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম পাইপলাইন ভিত্তিক তেল সরবরাহ ব্যবস্থা। এতে সময়, খরচ এবং ঝুঁকি সবই কমবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। সহকর্মী AKM নাজিমের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। উজান থেকে নেমে আসা শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রকল্পটি উদ্বোধন করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 2016 সালে প্রকল্পটি হাতে নিলেও কাজ শুরু হয় 2018 সালে। 3 দফা মেয়াদ বাড়ানোর পর অবশেষে এবছর মার্চে কাজ সম্পন্ন হয়। পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়েছিল 22 জুন, যা চলে 4 আগস্ট পর্যন্ত। এ সময় পাইপলাইনের মধ্যে ঢাকা পৌঁছায় প্রায় 4,82,00,000 লিটার ডিজেল। এ প্রকল্প চালু হলে বছরে 27 লাখ টন ডিজেল চট্টগ্রাম থেকে ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে এবং নৌ ও সড়ক পথের তুলনায় খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে বিপিসি। যেটি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন করতাম, ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো, সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে, গোদনাইলে তেলটি পৌঁছে যাবে। প্রকল্পের হিসাবে দেখা গেছে বছরের সাশ্রয় হবে প্রায় 236 কোটি টাকা। পরিচালনা ব্যয় বাদ দিয়ে মাত্র 16 বছরের মধ্যে উঠে আসবে প্রকল্পের পুরো খরচ। যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি
তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছে জ্বালানি খাতে এ উদ্যোগ সময় উপযোগী ও ব্যয় সাশ্রয়ী। পাইপলাইন ভিত্তিক তেল সরবরাহ কেবল খরচ কমাবে না, নিরাপদ জ্বালানি পরিবহনেও যোগ করবে নতুন মাত্রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটে একটি গ্রামের মাটি এবং বালুর নিচ থেকে লুট হওয়া 2,30,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শনিবার সকালে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল এবং মহালদি গ্রাম থেকে এসব পাথর জব্দ করা হয়। সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খসনুর রুবাইয়া জানান, সকাল থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলোর ক্রাশার মিল এবং আশপাশের এলাকা মিলে অভিযান চালায় প্রশাসন। এছাড়া মহালদি গ্রামে পাথর লুটকারীরা রাতের আঁধারে বিভিন্ন বাড়ি এবং রাস্তার পাশে পাথর স্তূপ করে রাখে। খবর পেয়ে প্রশাসন অভিযান চালায়। 2.5 লক্ষ প্রায় হবে, যেটা হলো ধুপাগুলেরটা থেকে ওইটার সাথে কম্পেয়ার করে বুঝতে পারছি আমাদের ধারণা, কিন্তু ওই পাশটা আমরা এখনো মাপতে পারিনি। আমরা যখন ট্রাকে তুলে পাঠাচ্ছি, আমরা বুলাগঞ্জে যখন ট্রাকগুলা এক্সাক্ট যাবে তখন আমরা বলতে পারবো আর কি। আটক কাউকে করি নাই, তবে হলো যেসব বাড়িতে আমরা পাইছি তাদের আমরা মালিকের নাম সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আমরা মামলা দিব। নদ নদীর পানি বেড়ে পাওয়ার সিরাজগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত এবং মুন্সিগঞ্জে নদী ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন পানিবন্দী হাজারো মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 2-1 দিন পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি অতিক্রম করলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো সম্ভাবনা নেই। এদিকে জামালপুর এবং কুড়িগ্রামে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। এতে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। লালমনিরহাটের তিস্তায় কিছুটা কমেছে পানি। ডালিয়া ব্যারাজ পয়েন্টে বর্তমানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ক্ষতি হয়েছে গ্রামীণ কাঁচা সড়ক, বীজতলা আমন সহ মৌসুমী ফসলের। হঠাৎ করে তিস্তা নদীর পানি আসছে, আসার পর নদী নালা হয় এমন অবস্থা হয়েছে, রাস্তাঘাট ঘর বাড়ি সবই ভেঙে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রায় 100 শতক মাটির মতো আমার ওই বালু পড়িয়া ওয়াখাত নষ্ট হয়ে গেছে, আবারও লাগাইতেছি। টাসা প্রায় 200 আটির মতো ভাসি গেছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মার শাখা নদীর ভাঙন নিয়ন্ত্রণে আসলেও আতঙ্ক কাটেনি বাজারের নদী তীরবর্তী ব্যবসায়ীদের। পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে স্রোত বৃদ্ধি পেলে আবারও ভাঙনের কবলে পড়ার শঙ্কায় স্থানীয়রা। মঙ্গলবার নদীতে বিলীন হয় বাজারের 10টি দোকান। কুড়িগ্রামে সব নদ নদীর পানি কমতে থাকায় জেলায় বন্যার পরিস্থিতি উন্নতির দিকে। তবে কৃষি বিভাগ জানায়, এরই মধ্যে বন্যায় রোপা আমন 350 হেক্টর সহ 500 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। টাইওয়ালা রিক্সা চলে গা, তার 300 বিঘা জমি অটো চলে খাওয়া লাগছে। কি করি বাবা, আমার আর কোনো উপায় নাই। আমাদের এই নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করেন। জামালপুরে যমুনার বাহাদুরবাদ ঘাট পয়েন্টে কমেছে পানি। তবে আগামী কয়েকদিন এই জেলার বিভিন্ন নদ নদীতে পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফারাক্কার বিরূপ প্রভাবে পদ্মায় পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিম্ন অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন 60,000-এরও বেশি মানুষ। তলিয়ে গেছে প্রায় 1,000 হেক্টরের বেশি ফসলি জমি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে চরম সংকটের মধ্যে পড়েছে এখানকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মার পানি এখনও বিপদসীমার 84 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নাহিদ হাসান, তিতাসের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। ঘরবাড়িতে উঠে গেছে পানি, তলিয়ে গেছে যাতায়াতের সড়কও। পানিবন্দী হয়ে পড়েছে 2 ইউনিয়নের প্রায় 60,000 মানুষ। দৈনন্দিন কাজ সারতে হচ্ছে ডিঙ্গি নৌকা দিয়ে। বন্ধ রয়েছে 21টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান।
খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। পানি খালি বাড়তে আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। খুব কষ্টের মধ্যে আছি, উপরে উপরে মাছা দিয়ে আমরা আছি। সব ফসল সব তলায় গেছে, বুঝছেন, আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে। প্রত্যেকটা বাড়ি পানি, এই যে দেখেন এই যে ডুঙ্গা বানায় বানায় চলতেছে। বিশুদ্ধ পানিগুলো এখন বর্তমান পাচ্ছি না, জলবদ্ধতা পানিগুলো আমাদেরকে সময়কালে প্রাণ করতে হচ্ছে। আকস্মিক এমন বন্যায় বিনষ্ট হয়েছে মাঠের ফসলও। প্রায় 1000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। আমরা বাড়ি ঘর সব তলে গেছে এবং মরিচ তলে গেছে, পাট তলে গেছে। খুব অতি কষ্টতে আমরা আছি। আমরা কোনো সাহায্য মাঝে আসেও নি, কোনো দেখেও না এখন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উজান থেকে আসা পানি প্রবাহ কমলেই পরিস্থিতি উন্নতি হবে। সম্প্রতি সময় অতি বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত এবং উজানে আমাদের যে ভারতের থেকে যে বৃষ্টিপাতের জলবদ্ধতার কারণে, পানি ঢলের কারণে আমাদের পদ্মা নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার সহ প্রয়োজনীয় সব সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনো খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কথা বলছেন সেখানকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেইখানে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একটা সুন্দর মিছিল হবে। আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি। আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে। এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল। 19 শতকে এবং 20 শতকে এটা সবসময় হতো, তারপর এক সময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে। আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে, এই মিছিল সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান, ইনশাল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব। এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন, তো ওনারা অনেক কষ্ট করে আমাদের এই সমস্ত সম্পূর্ণ প্রোগ্রামটা
ব্যবহার করছেন, ওনাদের প্রতিও কৃতজ্ঞতা। ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে। তো ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে ওনারা এই প্রোগ্রামটা কভার করছেন। সবাই ভালো থাকবেন। এটা আমার অনেক পুরনো জায়গা, এই আজিমপুর পলাশী, এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি। তো এটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আমরা ছিলাম রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যে। দর্শক, কুড়িগ্রামে বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? গত 3 দিন কুড়িগ্রামের নদ নদীর যে পানি বৃদ্ধি, তার ফলে কিন্তু প্রায় 674 হেক্টর যে বিভিন্ন ফসল সেটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে প্রায় 500 হেক্টর রয়েছে রোপা আমন এবং কলা রয়েছে 10 হেক্টর এবং অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো আসলে 10 হেক্টর রয়েছে। আমরা দেখেছি এই পানি গত কাল থেকে আসলে কমতে শুরু করেছে, যার ফলে কিন্তু এই যে ফসলের যে ক্ষয়ক্ষতির চিহ্ন সেটি কিন্তু ভেসে উঠছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই পানি কমার ফলে কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন যে এলাকা রয়েছে নদ নদীর অববাহিকায়, সেখানে কিন্তু তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। আমরা এ বিষয়ে কথা বলেছি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে নতুন করে 10 থেকে 12টি স্পটে কিন্তু ভাঙন শুরু হয়েছে, যার ফলে কিন্তু নদী তীরবর্তী এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। এছাড়াও আমি যে এলাকাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছ ইউনিয়নের শুল্কুর বাজার এলাকা। এখানে যদি আপনাকে দেখাই যে এখানের অনেক কিন্তু সবজির ক্ষেত দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আসলে গত যে 3 দিন আগে পানি বৃদ্ধি পেয়েছিল সেই পানি বৃদ্ধিতে কিন্তু এই সবজিগুলো আসলে তলিয়ে গেছে, যেটি কিনা সব গাছ মরে যাওয়ার অবস্থা হয়েছে, যে সেখান থেকে কিন্তু আর কোনো ফসল পাওয়ার আসলে সম্ভাবনা নেই। এ বিষয়ে একজন কৃষক রয়েছে, আমরা যদি একটু জানতে চাই যে আপনি কি করেছেন আর কেমন ক্ষতি হয়েছে একটু বলবেন। এই যে আমরা এই যে পটল ঝিঙ্গা এইসব খেতি করেছি, মনে করো যে এখন পর্যন্ত দর তো এই বছর নাই, দর কম। তার মধ্যে আবার মনে করো হঠাৎ করে পানি আসলো, বন্যার পানি আসিয়ে তলিয়ে গেল। মনে করো বাঁশ গুনে ঝা মনে করো কামলা গেছে, এটির টেকাই ওঠে না। এইভাবে যদি আমরা মনে করো ক্ষতিগ্রস্ত হই, তাহলে সামনেতে আমরা যে আবাদ কিস্তি করব এই ধরনের তো আমাদের তবিল বাত্রা নাই। এখন এই জন্যে আমরা চাই যেন আমাদের কিছু মনে করো সাহায্য করা হয়, যেন সামনে যেন আরো খেতি করতে পারি। কারণ খেতি না করলে তো আমরাও বাঁচবো না, মনে করো যে দেশের মানুষও তো আর খাইতে পারবো না। এই জন্য আমি আশা করি যেন আমাদের যেন কিছু যেন হেল্প করা হয় বা কিছু সাহায্য করা হয়, আমরা যেন সামনে যেন আরো যেন খেতি করতে পারি। এছাড়াও কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু সব নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। পানি কমে কিন্তু সবগুলো আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমি এ বিষয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা বলছেন যে আগামী 72 ঘন্টা কিন্তু তারা বলছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছেন তারা। এই ভারী বৃষ্টিপাত যদি আবারও হয় সেক্ষেত্রে কিন্তু আবারও এই কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এটি কিন্তু আমন মৌসুম চলছে, বিভিন্ন এলাকায় কিন্তু কৃষক যারা রয়েছে তারা কিন্তু আমন মানে রোপণ করছেন। হঠাৎ করে যদি আবারও আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু এখানকার কৃষক যারা রয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যার ক্ষতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন হবে। দেশে কোনো বড় মাপের চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। দেশে প্রতিটি বাজারে পলিথিনের ব্যবহার বেড়েই চলছে। এ নিয়ে বিভিন্ন সংস্থা অভিযান চালালেও আসেনি কোনো পরিবর্তন। এবার এ তদারকিতে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধ এবং জনসচেতনতা বাড়াতে কার্যক্রম পরিচালনা করেছে র্যাব। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় প্রতিটি দোকান ঘুরে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের জন্য সচেতন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাজার ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সম্প্রতি চাঁদাবাজির বিষয়ে উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজ বেশি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। চাঁদাবাজিদের স্থায়ী বাংলাদেশে হবে না, এটা
যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নির্বাচন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের কথা মতো নির্বাচন হবে না। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন আটকানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। বাজারে দোকানদার ও জনগণকে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের পথে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিক নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। এ সময় গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে ইনি নিয়ে কোন ধরনের বক্তব্য, যে রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাঠিন্য করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ তা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার নড়াইল জেলা জামায়াতে লিডারশিপ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি জানান, পিআর পদ্ধতি নতুন নয়, এটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। তাই জামায়াতে ইসলামী এই পদ্ধতি চাইছে। তিনি উল্লেখ করেন, বিশ্বে যতগুলো নির্বাচন পদ্ধতি আছে তার মধ্যে পিআর সবচেয়ে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ। এটি 91টি দেশে চালু রয়েছে। পিআর পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শোরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা উনারই উদ্ভাবন, এবং আমাদের মজলিসে শোরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য সংস্কার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর 12:30টার দিকে বরিশাল শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি। অভিযোগ করেন, হাসপাতালের সামনে শিক্ষার্থীদের অনশনে ছাত্রলীগের একটি গ্রুপ হামলা চালায়। তারা এই হামলার তীব্র নিন্দা এবং জড়িতদের বিচার দাবি করেন। যারা হামলা করেছে তারাই থানায় গিয়ে আমাদের নামে মামলা করার জন্য চেষ্টা করেছে এবং মামলার যারা 1 নম্বর সাক্ষী তিনি হচ্ছে সাইফুল ইসলাম পারভেজ, যিনি একসময় জসিমউদ্দিনের 12 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সাইফুল ইসলাম পারভেজ। যত শিক্ষার্থীদের উপরে এই হামলা হয়েছে চলমান আন্দোলনে, প্রত্যেকটা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে আমরা সবাই মিলে 11টায় টাউন হল থেকে আমরা প্রতিবাদ মিছিল বের করব। দেশের কল্যাণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা সময় বলে দেবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দেশ এখন নির্বাচনমুখী। প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণের পর ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। উদ্দেশ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা। এমন বাস্তবতায় শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জরুরি উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, পুরনো পদ্ধতিতে ভোট হলে আগের মতো বিতর্ক হতে পারে। আমি তো দেখছি না কোনো অনিশ্চয়তা। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। সেটা হলো নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু উচ্চকক্ষে হবে পিআর পদ্ধতিতে। কারণ উচ্চকক্ষের ভূমিকা ভিন্ন। যদি সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষেরও যে তাদেরও লাগবে, তাদেরও ভোটের প্রয়োজন হবে, তাদেরও অনুমোদন লাগবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ার সমাধান হবে জানিয়ে তিনি বলেন, সময় বলে দেবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সেটা সময় বলে দেবে। তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা সেই মতামত দেওয়া যাবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সবকিছুই করতে পারে নির্বাচন কমিশন। যে ইনস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। আজ শুভ জন্মাষ্টমী। এই উৎসব ঘিরে ঢাকের তালে নেচে গেয়ে ঢাকেশ্বরী মন্দিরে উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়রা। সকাল 8টায় চণ্ডীপাঠ এবং গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। বিকেলে পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাসকে কেন্দ্র করে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অনুষ্ঠানে আগতরা বলছেন, পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানব কল্যাণ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য জন্ম নেন শ্রীকৃষ্ণ। খুবই ভালো লাগছে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। বাচ্চারা খুব এনজয় করছে। এটা একটা মিলন মেলা। কেবল তো শুরু হলো, বুঝলেন, এখানে প্রথম শুরু হলো খালি একটু মিউজিক বাজানো। হ্যাঁ, আচ্ছা, এবার খাওয়া দাওয়া হবে, তারপরে যখন র্যালিতে যাব তখন দেখতে পারবেন আপনারা। জন্মাষ্টমী ঘিরে নেচে গেয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। যোগ দিয়েছেন বিদেশ থেকে আগত পর্যটকরা। Yeah, it's very fine and we are really blessed to come here this place. कोई ऐसा डिफरेंस तो नहीं है, अच्छा है यहाँ पे, सेम लाइक इंडिया। और हैप्पी जन्माष्टमी सबको, ढाका से मेरे इंडियंस को। এছাড়া সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে উদযাপন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মদিন। আয়োজনে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা এবং পূজা অর্চনা। উৎসব আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আপন অপু। জন্মাষ্টমীর শোভাযাত্রায় কৃষ্ণ সাজে সজ্জিত হয়ে অংশ নেন শিশু কিশোররা। কেউ বা শ্রীকৃষ্ণের পরম ভক্ত রাধার সাজে হাজির হন। কোথাও কোথাও শোভাযাত্রায় ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের জন্মলগ্নে কংসের কারাগারে মাতা দেবকীর বন্দী থাকার চিত্র। এমনই বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও পূজা অর্চনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বগুড়া, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কুমিল্লা, পিরোজপুর, নরসিংদী, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, খাগড়াছড়ি সহ দেশের সব জেলাতেই হয় আলোচনা সভা। এছাড়া মন্দিরে মন্দিরে কৃষ্ণ বন্দনায় হয় পূজা অর্চনা। আনন্দে মাতেন কৃষ্ণ ভক্তরা। প্রথম চাওয়াটা হলো যে দেশ ও জাতির কল্যাণে সম্প্রীতি, সৌন্দর্য এবং আগামীর যে প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ এবং রাষ্ট্র যেন
সুখী সমৃদ্ধিভাবে জীবনযাপন করতে পারে এবং শান্তিময় জীবন নির্ধারণের জন্য মূলত আমাদের এই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা আমরা পালন করে থাকি। চট্টগ্রামে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম। অংশ নেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সহ রাজনৈতিক নেতারা। শোভাযাত্রায় ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। সনাতন ধর্মমতে 5252 বছর আগে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য পৃথিবীতে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় পালন করেন সনাতনীরা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুভ জন্মাষ্টমী উদযাপন নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ এবং নড়াইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং শরীফুল ইসলাম। প্রথমেই যাচ্ছি আমরা মুন্সিগঞ্জে। সুমন, উৎসব ঘিরে কি কি ধরনের আয়োজন করা হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিপাশা, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু মুন্সিগঞ্জে কৃষ্ণের জন্মাষ্টমী শুরু হয়েছে। কর্মসূচি অংশ নিয়েছিল। সকালে কিন্তু টঙ্গিবাড়ি এবং শ্রীনগরে কিন্তু আপনার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এখন বিকেল 4:30টায় কিন্তু কেন্দ্রীয় কালী মন্দিরে কিন্তু আলোচনা সভা শেষে কিন্তু এখান থেকে আসলে একটি বর্ণাঢ্য র্যালি কিন্তু অনুষ্ঠিত হবে। এখন আমি কেন্দ্রীয় কালী মন্দিরে উপস্থিত। এখানে কিন্তু ভক্তরা কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করছে। কিছুক্ষণ পরে কিন্তু আসলে একটি শোভাযাত্রা শুরু হবে। আমি এখন এইখানকার আয়োজক জেলা পূজার্যমন কমিটির সদস্য সচিব, তার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে অনুষ্ঠানটি আপনারা কি কি জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কি কি করছেন এখানে? আমরা জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ ভগবান জন্মাষ্টমী উপলক্ষে আমরা আমাদের এখানে আলাপ আলোচনা সভা এবং আমাদের র্যালির পরে আপনার কৃষ্ণ পুজো হবে রাত্রি 12টায় এবং এতে সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। আমাদের মূল বিষয়টা হলো সকল মুন্সিগঞ্জ পৌরসভা এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সকল মন্দিরের পক্ষ থেকে আমাদের এখানে একত্রিত হয়ে আমরা একটা র্যালি করি। আমরা এই শ্রীকৃষ্ণ ভগবানের এই জন্মাষ্টমীর তিথি উপলক্ষে আমরা এই র্যালিটা প্রতি বছরই করে থাকি এবং প্রতি বছরে এবছরও আমাদের সেই র্যালিটা হবে। আমাদের এখানে এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা প্রত্যেকটা মন্দিরের পক্ষ থেকে আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলার পূজন পরিষদের সদস্য সচিব এবং আমাদের জয়কালী কেন্দ্রীয় মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সহ সকলেই আমরা এখানে উপস্থিত থেকে এটাকে বাস্তবায়ন করেছি। ধন্যবাদ আপনাকে। বিপাশা, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার দর্শনার্থী কিন্তু বলছেন যে তারা সারাদিন ব্যাপী কিন্তু জন্মাষ্টমীর অনুষ্ঠান উদযাপিত করছে। এখন আমরা জন্মাষ্টমীর খবর জানতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ। আমরা এখানে চলে যাব। শরীফ, আমরা হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা জিনিস বুঝে দিয়েছিলাম। আমার বাপ এরকম একজন সৎ ব্যক্তি ছিল। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই সারা দেশের মতো নড়াইলেও কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই জন্মাষ্টমী পালিত হচ্ছে। মঙ্গল আরতি, বেদ মন্ত্র পাঠ ও সমাবেশ, প্রার্থনা, গীতা পাঠ, নিত্য পূজা, ভক্তিমূলক যে গীতি সহ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আজকের যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন সেটি কিন্তু পালিত হচ্ছে। এই মুহূর্তে আলোচনা সভা চলছেন। আলোচনা সভায় বক্তব্য রাখছেন নড়াইল জেলা বিএনপির সঙ্গে সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপস্থিত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
রয়েছেন, মুজাহিদুর রহমান পলাশ রয়েছেন, জেলা যে পূজা উদযাপন কমিটির যে কেন্দ্র কমিটি ফ্রন্টের যে পূজা উদযাপন কেন্দ্র ফ্রন্টের সদস্য সচিব রয়েছেন সুকেশ আনন্দ, নড়াইল জেলা উদযাপন ফ্রন্টের জেলা কমিটির যে আহ্বায়ক রয়েছেন যে মিলন কুমার ঘোষ সদস্য সচিব, স্বপন কুমার ঘোষ রয়েছেন কিন্তু এখানে নড়াইল জেলা পূজা যে উদযাপন পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন, নড়াইল জেলা কমিটির অ্যাডভোকেট সহ অন্যান্য বিভিন্ন যে নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আলোচনা সভা শেষ হবে। এই আলোচনা সভা শেষ হওয়ার পরেই কিন্তু এখান থেকে যে মঙ্গল যে শোভাযাত্রা, এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা, সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এখানে যে আলোচনা সভা চলছে সেই আলোচনা সভা শেষেই কিন্তু যে মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু এখান থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। তো নড়াইলে যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী যে কর্মসূচি রয়েছে, তো এই ছিল নড়াইল থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সর্বশেষ। আমরা স্টুডিওতে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ডোবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষিকা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হঠাৎ ঘুমিয়ে পড়লেও হঠাৎ 2 জন অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক জানান, একজনকে মৃত অবস্থায় আনা হয়, অপরজন হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, এই বিষয়ে তদন্ত চলছে। ডেকেছে পাশের রুম থেকে, ডেকে দেখছে শিক্ষক যে এই অবস্থা, তখন ওই বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছে। কোলে নেওয়ার পরেই আমাকে ফোন দিয়েছে যে দাদা এই অবস্থা। তখন আমি সাথে সাথে এসে দেখি যে একটা বাচ্চাকে কোলে নিয়ে আসে আর একটা পাশে ঘুমাইছে, মানে শুতে আছে। দিয়ে ওনাকে নিয়ে এই রংপুর মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসকের সামনেই দুজনেই মেডিকেল। খুলনা 1 আসনে প্রচার প্রচারণা চালাচ্ছে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পার্থদেব মণ্ডল। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, প্রচার প্রচারণা কেমন দেখছেন সেটা জানাবেন এবং নেতাকর্মীরা কি বলছে? নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল কিন্তু আসলে মাঠে নেমেছে। খুলনা 1 আসন যেটি বটিয়াঘাটা দাকব উপজেলা নিয়ে আসলে গঠিত। এখানে খুলনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এবং কেন্দ্রীয় সাবেক যুবদল নেতা পার্থদেব মণ্ডল, উনি কিন্তু প্রচার প্রচারণা করছেন এবং উনি নিয়মিতই কিন্তু খুলনার যে 1 আসনে বটিয়াঘাটা এবং দাকব উপজেলা আছে, এই উপজেলা প্রতিটা অলিতে গলিতে তার প্রচার প্রচারণা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজও কিন্তু তারা বেশ প্রচার প্রচারণার জন্য কিন্তু কাজ করছে। আমরা এখানে কথা বলবো বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্থদেব মণ্ডল, তার কাছে জানতে চাইবো যে খুলনার বটিয়াঘাটা দাকব আসলে কোন কারণে পিছিয়ে আছে এবং উনি যদি এমপি হতে পারে তাহলে এই এলাকার জন্য কি করবেন, একটু বলবেন আমাদের। ধন্যবাদ। আপনারা জানেন যে দাকব বটিয়াঘাটা খুলনা 1 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, খুলনা 1 আসন। তো আমি একদিক থেকে মনে করি যে দাকব বটিয়াঘাটা একদিকে যেমন অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা, তেমনি অন্যদিকে অনেক অবহেলিত একটি এলাকা। সম্ভাবনাময় কেন? কারণ এই অঞ্চলে আপনারা জানেন আমাদের দাকব থানার সাথে সুন্দরবন লাগোয়া এবং এই অঞ্চল নদীবেষ্টিত একটি এলাকা। আর এই অঞ্চলে ইদানিং ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি, হ্যাচারিজ সহ অনেক প্রতিষ্ঠান এখানে আসছে। আর সাথে সাথে আমরা যদি সুন্দরবনকে ঘিরে পর্যটন নগরী জয়লাভ করতে পারলে কি করবেন? ইনশাআল্লাহ আমি বলি, আমি অবশ্যই জয়লাভ করতে পারলে এই এলাকাটিকে সুন্দরবন এবং আমাদের নদীর যে প্রাকৃতিক সম্পদ এবং আমাদের যে সাধারণ মানুষ সকলকে কাজে লাগিয়ে আমি বিশ্বাস করি এখানে একটি অর্থনৈতিক সমৃদ্ধ একটি অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য এই সুন্দরবন নদীমাতৃক যে এলাকাগুলো কাজে লাগিয়ে এখানে আমি অবশ্যই একটা পর্যটন নগরী গড়ে তুলবো। এমন করে দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে উনি কিন্তু জয়লাভ করতে পারলে এই এলাকাটিকে সুন্দরবনকে কেন্দ্র করে একটি পর্যটন নগরী করতে যাচ্ছে। তো খুলনার 1 আসন থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রকি জানাচ্ছিলেন খুলনা 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীর প্রচার প্রচারণার খবরাখবর।
চট্টগ্রামের বাকালিয়ায় আহাদ কনভেনশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়ে গেছে কোটি টাকার মালামাল। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে 2টি কারখানা এবং পুরবী পরিবহনের 8টি গাড়ি। টানা 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যবসায়ীরা বলছেন জীবনের সঞ্চিত সম্বল হারিয়ে তারা এখন নিঃস্ব। সহকর্মী আজিজা হক পায়েলের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শুক্রবার রাত 1টার দিকে আহাদ কনভেনশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুট মিল ও প্লাস্টিক কারখানায়। এতে মোহাম্মদিয়া শাহ আমানত ট্রেডিং ও শাহ মেসার্স আমানত প্লাস্টিক কারখানা সম্পূর্ণরূপে পুড়ে যায়। আমাদের সব মালে ক্ষতি হয়ে গেছে, যা মাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের গুদাম যেটা ছিল গুদামের মাল সব পুড়ে গেছে। বিশেষ করে আমাদের মোহাম্মদিয়া শাহ আমানত প্লাস্টিক যেটা বিশাল একটা গুদাম, প্রায় আপনার এক কারি না হলে আপনার প্রায় 16-17 ঘন্টার উপর। আমাদের মালিকের অনেক টাকা লস। আমাদের এই পুরবী যে নতুন গাড়ি 8টা গাড়ি রেডি এবার মুখত বাইর করিবার পথে এই 8টা গাড়ি চলে গেছে ফুল। 1:40-45 বাজে আইসা দেখতেছি ভয়াবহ আগুন। আমরা তো পাশে বেরোতে পারতেছি না, এত ভয়াবহ যে আগুন, মানে 50 ফিটের পাশাপাশি থাকি আমরা, পাশে যাইতে পারতেছি। দেখে কি সব পুড়ে যেতে আসছে। এখন তো কাজে কিছু ইয়ে করার ব্যবস্থা নেই মানুষ থেকে। আমরা বাইরে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, কিছু করতে পারছে না। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট টানা 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো চলছে ডাম্পিং এর কাজ। কর্তৃপক্ষ জানায় ঝুট কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনের ভয়াবহতায় পাশের আরেকটি গোডাউনও ক্ষতিগ্রস্ত হয়েছে। 45 মিনিটের সময় আমরা আগুনকে নিয়ন্ত্রণ করেছি। এখন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে। হঠাৎ আগুন লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকা সম্পদ, তবে এখনো কোনো প্রাণনাশের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তে কাজ করছে ফায়ার সার্ভিস। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার 1 নং ওয়ার্ডের আব্দুল গফুর ইসলামিয়া মাদ্রাসা এবং এতিমখানায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদে পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে আমিনবাজারে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন। জামালপুরের সানন্দ বাড়িতে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। ফুটবল টুর্নামেন্টের দর্শকদের ভিড় কেমন দেখছেন? জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আজকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই ফুটবল টুর্নামেন্ট দেখতে আমরা দেখেছি যে বিভিন্ন স্থান থেকে কিন্তু হাজার হাজার দর্শক উপস্থিত রয়েছে। আপনাদের যদি আমি দেখাই তাহলে দেখবেন যে মূলত এই যে ফুটবল খেলাটি এটি যে কতটা জনপ্রিয়তা অর্জন করেছে এই অঞ্চলে, সেটি কিন্তু এখানে না আসলে দেখাই যাবে না। বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে কিন্তু কোনো স্টেডিয়াম নেই, একটি কলেজের মাঠ। তবে এই মাঠেই কিন্তু আমরা দেখেছি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাটি দেখছে। পাশাপাশি এই উচ্চ যে মাঠটি রয়েছে সেই মাঠের পাশে যে ভবন রয়েছে, ভবন থেকেও কিন্তু অনেকেই এই খেলাগুলো দেখছে। এবং বিশেষ করে আজকের যে এই খেলাটি এটি একটি উদ্বোধনীয় অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। আমরা যদি আপনাদের দেখাচ্ছি যে আসলে কিছুক্ষণের মধ্যেই খেলাটি উদ্বোধন হবে। এটি সানন্দবাড়ি ক্রীড়া চক্রের আয়োজনে প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় এবং এবারে এর ব্যতিক্রম হয়নি। আজকে কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছে, উদ্বোধন হিসাবে উপস্থিত ছিল যিনি উদ্বোধন করেছে উনি বিএনপির কোষাধ্যক্ষর ছেলে, তিনি উদ্বোধন করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। আসলে এই খেলা দেখতে যে পরিমাণে মানুষের ভালোবাসা এবং মানুষ যে পরিমাণে আগ্রহ প্রকাশ করেছে সেটি এখানে না আসলে কিন্তু আসলে বোঝাই যাবে না। আর আজকের যে খেলাটি সেটি কিন্তু আমরা যদি বলি যে এটি যদিও একটি ইউনিয়ন পর্যায়ের খেলা, তবে এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন উপজেলার লেভেল থেকে যারা এই টিম নিয়েছে তারাই মূলত অংশগ্রহণ করেছে। আর আজকে খেলা দেখতে যে পরিমাণে দর্শক এসেছে তারা কিন্তু যেটি বলছে যে এই খেলা যেন প্রত্যেক বছর এরকম খেলার আয়োজন করা হয়। এবং আরেকটি বিষয় যদি বলি যে এই খেলা চালিয়ে যাওয়ার জন্য তারা যেটি বলছে সরকারিভাবে যেন প্রত্যেকটা উপজেলা স্থানে যেন খেলার মাঠের আয়োজন, মাঠের ব্যবস্থা করা হয়, সেই দাবি কিন্তু করছেন তারা। এই ছিল মূলত জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি কলেজ মাঠ থেকে ফুটবল খেলার সর্বশেষ খবর। হৃদয়, আপনাকে ধন্যবাদ।